প্রতিদিনের অডিও নিউজে স্বাগত। দিনের শীর্ষ খবরগুলো জানিয়ে দিচ্ছি আমি সঞ্জিদা আফরিন সোনিয়া। রাজধানীর নিউ মার্কেটের শীর্ষ সন্ত্রাসী খন্দকার নাঈম আহমেদ টিটন হত্যাকাণ্ডের জট খুলতে শুরু করেছে। অনুসন্ধানে জানা গেছে এটি কোনো আকস্মিক হামলা ছিল না, বরং বছিলা গরুরহাটের ইজারা সংক্রান্ত বিরোধ মেটানোর নাম করে টিটনকে ডেকে নিয়ে সুপরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এই কিলিং মিশনের নেপথ্যে শীর্ষ সন্ত্রাসী পিচ্চি হেলালের সরাসরি নির্দেশনা এবং আন্ডার ওয়ার্ল্ডের কুখ্যাত চার কিলার ও সহযোগীর নাম বেরিয়ে এসেছে। নির্ভরযোগ্য সূত্রের দাবি, বছিলা গরুরহাটের নিয়ন্ত্রণ নিয়ে কয়েকদিন ধরে টিটনের সঙ্গে পিচ্চি হেলালের উত্তেজনা চলছিল। বিরোধ মেটানোর কথা বলে পিচ্চি হেলাল নিজে তার ঘনিষ্ঠ জনদের মাধ্যমে মঙ্গলবার রাতে টিটনকে নিউ মার্কেট এলাকায় আসার জন্য আমন্ত্রণ জানান। টিটন সমঝোতার আশায় সেখানে পৌঁছালে উৎপেতে থাকা ঘাতক দল তার উপর ঝাঁপিয়ে পড়ে। বোতলজাত সয়াবিনের দাম প্রতি লিটারে 4 টাকা বাড়িয়ে 199 টাকা করার ঘোষণা দিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। পাশাপাশি খোলা সয়াবিন তেলের দামও লিটারে 4 টাকা বেড়ে 179 টাকায় বিক্রি হবে। বুধবার সচিবালয়ে ভোজ্য তেলের মূল্য পর্যালোচনা সংক্রান্ত বৈঠক শেষে বাণিজ্যমন্ত্রী দাম বৃদ্ধির কথা জানান। নতুন এই দর আজ থেকে কার্যকর হবে। এ সময় বাণিজ্যমন্ত্রী বলেন, উৎসব পর্যায়ে তেলের দাম ও আমদানি প্রক্রিয়ার বাড়তি খরচ বিবেচনায় এনে এই মূল্য সমন্বয় করা হয়েছে। তবে আমদানিকারক ও রিফাইনারদের দাবি অনুযায়ী আংশিক সমন্বয় করা হলেও পুরো দাবি পূরণ করা সম্ভব হয়নি। যদি উৎসে ভোজ্য তেলের দাম কমে, তাহলে এই দাম আবার সমন্বয় করা হবে বলেও জানিয়েছেন খন্দকার আব্দুল মুক্তাদির। এছাড়া পাম অয়েলের দামও লিটারে 4 টাকা বাড়িয়ে 175 টাকা থেকে 179 টাকা নির্ধারণ করা হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের 50টি পদের মধ্যে 49টিতে বিজয়ীদের নাম চূড়ান্ত করে গেজেট প্রকাশের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। বুধবার রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে আয়োজিত এক ব্রিফিংয়ে রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ মঈন উদ্দিন খান এ তথ্য জানান। তিনি বলেন, বৃহস্পতিবার এই 49 জন প্রার্থীর বিষয়ে আনুষ্ঠানিক গেজেট প্রকাশ করা হবে। বুধবার ছিল প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন, তবে নির্ধারিত সময়ের মধ্যে কোনো প্রার্থী তাদের মনোনয়ন প্রত্যাহার না করায় তারা এখন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার পথে রয়েছেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া একটি কড়া পোস্ট ঘিরে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। বুধবার ট্রাম্প নিজ সামাজিক যোগাযোগ মাধ্যম প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে একটি ছবি শেয়ার করেন, যেখানে তার পেছনে ভয়াবহ বিস্ফোরণের দৃশ্য দেখা যাচ্ছে এবং ছবির ওপর বড় অক্ষরে লেখা, ভদ্র সাজার দিন শেষ। তেহরানকে সতর্ক করে তিনি লেখেন, ইরানকে দ্রুত বুদ্ধিমান হতে হবে। মূলত বাস্তব পরিস্থিতি বোঝা বা সঠিক সিদ্ধান্ত নেওয়ার তাগিদেই তিনি এই কড়া বার্তা দিয়েছেন। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান আলোচনা নিয়ে যখন গভীর অনিশ্চয়তা তৈরি হয়েছে, ঠিক তখনই ট্রাম্পের এই হুঁশিয়ারি এলো। সাম্প্রতিক দিনগুলোতে ট্রাম্পের অবস্থানে এক ধরনের অস্থিরতা লক্ষ্য করা যাচ্ছে। শিল্পকলায় অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ভারতের মর্যাদা সম্পন্ন মিনার এ দিল্লির সম্মাননা পাচ্ছেন বাংলাদেশের আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন কণ্ঠশিল্পী রুনা লায়লা। 15তম দিল্লি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে তার হাতে এই পুরস্কার তুলে দেয়া হবে। ভারতের চলচ্চিত্র ও সম্প্রচার মন্ত্রণালয়ের একটি অঙ্গ সংস্থা হিসেবে কাজ করে দিল্লি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। আগামী 4 থেকে 8 মে অনুষ্ঠিত হবে এবারের আয়োজন। মিনারে দিল্লি পুরস্কার প্রসঙ্গে রুনা লায়লা বুধবার সামাজিক মাধ্যমে লিখেছেন, মর্যাদাপূর্ণ মিনারে দিল্লি সম্মানে ভূষিত করার নিমন্ত্রণের জন্য দিল্লি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব কর্তৃপক্ষকে অসংখ্য ধন্যবাদ। এর অপেক্ষায় রইলাম, দেখা হবে সেখানে। ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্দেশে কলকাতা নাইট রাইডার্স তাদের আইপিএল স্কোয়াড থেকে বাদ দিয়েছিল মুস্তাফিজুর রহমানকে। তারই জেরে ভারতে ক্রিকেট দলের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে টি-20 বিশ্বকাপের আরেক আয়োজক দেশ শ্রীলঙ্কায় খেলতে চেয়েছিল বাংলাদেশ।
এই সিদ্ধান্তে অনড় থাকার কারণে আইসিসি তাদের পরিবর্তে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করে। এবার এ নিয়ে কথা বললেন বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান। বিশ্বকাপ খেলতে ভারতে দল না পাঠানো অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে নেওয়া ভুল সিদ্ধান্ত ছিল বললেন তিনি। সাকিবের কথা, বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ না নেওয়ার ব্যাপারে অন্তর্বর্তীকালীন সরকার যে সিদ্ধান্ত নিয়েছিল আমি মনে করি সেটা ছিল ভুল। তার মতে এই ধরনের বৈশ্বিক টুর্নামেন্ট না খেলতে পারা খেলোয়াড় ও ভক্তদের জন্য কষ্টের, বিশেষ করে যে দেশে ক্রিকেট আবেগের জায়গা। তিনি বললেন, আমি মনে করি এটা বড় ক্ষতি, বাংলাদেশের ক্রিকেটের জন্য এটা বড় ক্ষতি।